আমি নাজমা আপার নিশ্চয়ই নিশ্চয়ই জেনারেলাইজ করার কোনো জায়গা নেই, কিন্তু সব গার্মেন্টস মালিক যে খারাপ, সব শ্রমিকরা খারাপ, এটা কি সব সমাজ, আমরা তো এই সমাজের অঙ্গ নাকি, পার্ট অফ দি সোসাইটি। তো সোসাইটির মধ্যে সব জায়গায় ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, মালিকের মধ্যে আছে, শ্রমিকের মধ্যে আছে। এর জেনারেলাইজ করার কোনো স্কোপ নেই। হ্যাঁ, 2 নম্বর হচ্ছিল যে আমি আপনার ওই পরের পয়েন্টে আসছি। আমি 18 পয়েন্টটা যেটা সেদিনকে সই করা হয়েছে বিটুইন শ্রমিক নেতা এবং ইয়ের মধ্যে, এটা কিন্তু খুব সুবিন্যস্তিত মনে হয়েছে। এটা যদি স্টেপ বাই স্টেপ করা যায় টাইম ফ্রেমের মধ্যে, তাহলে কোনো সমস্যা থাকার কথা না। যেটা আমি একদম থরলি পড়েছি 18টা পয়েন্ট। এর মধ্যে মানে লেবার ল 18 পরিবর্তন বা রিভিউ করার কথা হয়েছে, তারপরে সার্ভিস রুলের কথা বলা হয়েছে, অনেক যেগুলি ফান্ডামেন্টাল। এইগুলি যদি এইটাই যদি আমি বাইবেল ধরে আগাইতে পারি সবাই মিলে, বোধ মালিক এবং শ্রমিক, তাহলে কিন্তু সামনে সংকটটা থাকে না। আমাদের কি জন্য গার্মেন্টসকে বা টেক্সটাইলকে বাঁচিয়ে রাখতে হবে? কারণ একটা হচ্ছে ইন্ডিয়ার, আমি সেদিনকে একটা পলিসি দেখলাম এই কয়েকদিন আগে, আপনি প্রথম আলোতে এসছে, আপনারা হয়তো দেখতে পারেন, যে তাদের টোটাল টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে $160 বিলিয়ন টোটাল ইয়ে। তারা 2030 সালে একটা রোড ম্যাপ করেছে, সেখানে তারা $350 বিলিয়ন, যেখানে 32 মিলিয়ন তাদের এক্সপোর্ট, সেখানে $100 বিলিয়ন বুঝলেন? তো ঘটনা হচ্ছিল যে এইটা ওইখানে যত বাড়বে, বিকশিত হবে, আমরা কিন্তু ততভাবে ভার্নারেবল হয়ে যাব। সেজন্য আমাদের প্রোটেক্ট করতে হবে। মানে এই ইন্ডাস্ট্রিটা যেটা মানে বেসিক ইন্ডাস্ট্রি, কারণ কুতুব ভাই রাইটলি বলেছেন, ব্রিটেনের যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থ্রু টেক্সটাইল, জাপান থ্রু টেক্সটাইল, কোরিয়া থ্রু টেক্সটাইল, তাইওয়ান টেক্সটাইল, ইভেন চায়না ওয়াজ, পাকিস্তান তো এখনো হেভিলি। তো ব্যাপারটা হচ্ছিল যে তার হোম টেক্সটাইলে বিরাট মার্কেট। তো ঘটনা হচ্ছিল যে আমাদের কিন্তু ঘুরে দাঁড়াতে হবে, আমাদের এই শিল্পটাকে বাঁচাতে হবে সবাই মিলে সম্মিলিতভাবে। সেটা সরকারকেও বুঝতে হবে। আজকে যদি সরকার কোনো কারণে মনে করে যে স্টেক হোল্ডারদের কোনো দাম নেই, তারা আগে অনেক রেফারেন্স দিয়ে অনেক খারাপ ব্যবসায়ী আমাদের যে ভাবমূর্তি নষ্ট করেছে, সবাই যে তাই তা না, কনফিডেন্স আনতে হবে, আমাদের সাথে নেগোসিয়েশন করতে। আমরা জানি ওয়ার শু পিঞ্চেস, আমার জুতোটা কোন কোন জায়গায় খোঁচা দেয় সেটা আমি জানি, আপনি জানবেন, কারণ আপনি আমার শু পরেননি। তো ঘটনা হচ্ছে সেই জায়গাটা দেখতে হবে। আর একটা জিনিস হচ্ছিল যে আপনি যে কথার বেসিক, এখন লিগ্যাসি মধ্যে পড়ে গেছে আমরা, ব্যাড লিগ্যাসি। আমার গ্যাস নেই, আমার বিদ্যুৎ, আপনি এত ফলাও করে আমরা বিদ্যুৎ বলি যে 24-25 হাজার মেগাওয়াট হয়ে গেছে, রিকোয়ারমেন্ট 15-16 হাজার মেগাওয়াট, তাও আমরা পাই না, নিরবিচ্ছিন্ন তো পাই না, কোয়ালিটিও পাই না। গ্যাস আমাদের বললাম যে আমাদের মানে বাধ্য করে দাম বাড়ানো হয়েছে এবং অ্যাসুরেন্স দিয়ে, আগেরগুলি বাদ দিলাম, বিভিন্ন স্টেজের দাম বেড়েছে। একবারে 2.5 বছর আগে 16 টাকাটা 30 টাকা 100%। আমরা আশা বলা হয়েছিল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস আমরা পাইনি। এখন মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিজ আর সাফারিং। আপনি অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার মতো, তাদের যে ক্ষতি সেটা কে পোষাবে? তারপরে ব্যাপারটা হচ্ছিল যে সেখানে আপনার কিছু কিছু ইন্ডাস্ট্রি সিএনজি দিয়ে চালানো হয়েছিল, এখন দেখলাম যে কালকে রাস্তায় নেমেছে যে দেওয়া যাবে না। সরকারকে চিন্তা করতে হবে ইকোনমিক কস্ট বেনিফিট কোন জায়গায়, আমাকে কি ডোমেস্টিক দিলে ভালো হবে, গাড়িতে দিলে ভালো হবে, না এই ইন্ডাস্ট্রিতে? সেটাকে সেই সিদ্ধান্ত এখানে একটা রাজনৈতিক সিদ্ধান্তের নিশ্চয়ই ব্যাপার, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার রয়েছে। তারপরে আসেন হচ্ছিল ব্যাংকের ইন্টারেস্ট রেট। ব্যাংকের ইন্টারেস্ট রেট 9% ছিল, এখন 14-15 চলে গেছে। 14-15 না, তো এটা আরো বেশি, কারণ হচ্ছিল চক্রবৃদ্ধি হারে বাড়ে, আরো 2% বেড়ে যায়। এখন কোন ইন্ডাস্ট্রি, কোন ব্যবসা এত ইন্টারেস্ট দিয়ে আপনার সার্ভাইভ করতে পারবে? আপনি আবার এর মধ্যে ইয়ে করেছেন, ওই ক্লাসিফিকেশন রুল চেঞ্জ করেছেন, যে একটা ওভারডিউ হলেই ক্লাসিফাইড, আগে যে 3টে স্টেজ ছিল। তো এখন তারপরে আমরা তো ডলারের সংকটের কথা জানি, সেখানে কেউ বেনিফিটেড হয়েছে এক্সপোর্টে যারা, কিন্তু যারা ডোমেস্টিক সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এতগুলি চাপ সহ্য করে একটা ইন্ডাস্ট্রি বাঁচবে বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা বাঁচবে কবে?